আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি দেশের রাজনৈতিক এই পরিস্থিতিতে আপনারা সবাই ভালো আছেন এবং অবশ্যই সুস্থ আছেন। আজ এক গভীর বিষণ্ণতা আর এক অদ্ভুত কৌতূহল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। দেখুন, রাজনীতির অন্দরমহলের কিছু খবর যখন বাইরের বাতাসের সঙ্গে মিশে যায়, তখন তা কেবল আর খবর থাকে না, তা হয়ে ওঠে ইতিহাসের এক নতুন অধ্যায়ের একটি ইশারা। দেখুন সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ক্ষমতার মসনদ চিরস্থায়ী নয়, কিন্তু ক্ষমতার মোহ আর রাজনীতির দাবার চালগুলো বড্ড বিচিত্র। আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আমি মনে করি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, আবার অনেকের কাছে কিন্তু মনে হতে পারে এক সুদূর প্রসারী বড় পরিকল্পনার অংশ। সম্প্রতি দিল্লির বুকে এক গোপন অথচ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠকের খবর আমাদের কানে এসেছে গত 15ই এপ্রিল, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাকিব কি সেখানে একা ছিলেন? এর উত্তর হচ্ছে না, তার সঙ্গে ছিলেন আরো 6জন সাবেক এমপি। এই যে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা সাকিবের দিল্লিতে পদধূলি, আর সেখানে শেখ হাসিনার সঙ্গে এই রুদ্ধদ্বার বৈঠক, এটি কি কেবলই একটি সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক চাল? আপনারা যদি ইতিহাসের দিকে ফিরে তাকান, তাহলে দেখবেন বড় বড় রাজনৈতিক পরিবর্তনের আগে এমন কিছু ছোট ছোট ঘটনা ঘটে যা সমকালীন সময়ে আমরা এড়িয়ে যাই, কিন্তু পরবর্তী সময়ে সেগুলোই কিন্তু হয়ে ওঠে মূল পরিবর্তনের অন্যতম বড় কারিগর। সুপ্রিয় দর্শক, আজকের এই আলোচনার গভীরে যাওয়ার আগে আমাদেরকে একটু, আমি মনে করি, পেছনের দিকে তাকাতে হবে। 1975 সালের 15ই আগস্টের সেই ট্রাজেডির পর আওয়ামী লীগ যখন একেবারে দিশেহারা, তখন জোহরা তাজউদ্দিনের সেই বলিষ্ঠ ভূমিকা আমরা কিন্তু দেখেছি বা শুনেছি। তিনি দলকে আগলে রেখেছিলেন এক চরম সংকটে। আজ যখন আওয়ামী লীগ এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন বাজারে কিন্তু একটি শব্দ খুব বেশি শোনা যাচ্ছে: রিফাইন্ড আওয়ামী লীগ। এই যে নতুন রূপে আওয়ামী লীগ গঠনের গুঞ্জন, এর পেছনে আসলে কার হাত? দিল্লির সেই বৈঠকে কি এই রিফাইন্ড আওয়ামী লীগ নিয়েই কোনো ধরনের কথাবার্তা হয়েছে? তাহলে নতুন নেতৃত্বে কে আসছেন? দেখুন সুপ্রিয় দর্শক, বৈঠকে উপস্থিত থাকা কয়েকজন নেতার ভাষ্য মতে আওয়ামী লীগ পরিবর্তিত হবে ঠিকই, কিন্তু সেই পরিবর্তন আসবে শেখ হাসিনার নির্দেশেই। এখানে একটি বড় কিন্তু থেকে যায়। সংস্কার কি আসলে সম্ভব যদি নেতৃত্বে কোনো পরিবর্তন না আসে, নাকি এটি কেবলই কর্মীদের যে মনোবল সেটি চাঙ্গা করার একটা বড় কৌশল? সাকিব আল হাসানের বিষয়টি আমি মনে করি একটু বিশ্লেষণ করা দরকার। একজন বিশ্বসেরা অলরাউন্ডার, যার মাঠ কাঁপানোর কথা, তিনি আজ রাজনীতির পিচে এক অনিশ্চিত ইনিংস খেলছেন। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে বিদায় নিতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার অজুহাতে তাকে কোনোভাবে কিন্তু ফিরতে দেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের অনীহা আর আইনি জটিলতা তাকে দেশের বাইরে থাকতে বাধ্য করেছে। কিন্তু সাকিব কি কেবলই একজন ক্রিকেটার হিসেবে সেখানে গিয়েছিলেন? গত 2 বছর ধরে তিনি দেশের বাইরে, অথচ তার মন পড়ে আছে মিরপুরের সবুজ ঘাসে। ডেইলি স্টারকে দেয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, রাজনীতিতে তার আগ্রহ ফুরিয়ে যায়নি। এই যে খেলার পাট চুকিয়ে ফের রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার বাসনা, এটি কি কেবলই ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, নাকি বড় কোনো ধরনের ডিল? এটাই কিন্তু একটি চমকপ্রদ বিষয়। দেখুন, দিল্লির সাউথ ব্লকের অলিন্দে যে আলোচনাগুলো হয়, তার প্রতিধ্বনি ঢাকায় পৌঁছাতে একটু সময় লাগে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যখন বলেন যে তারা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, তখন অবশ্যই কিন্তু বুঝতে হবে জল বর্তমান সময়ে
অনেক দূর গড়িয়েছে। মে মাসের প্রথম দিকে ভারত ও বাংলাদেশের মধ্যে যে উচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে, সেখানে কেবল গঙ্গার পানি চুক্তি বা সীমান্ত বাণিজ্য নিয়ে কথা হবে না। সেখানে বড় টেবিলের এক পাশে থাকবে শেখ হাসিনার ইস্যু, আর অন্য পাশে থাকবে আওয়ামী লীগের উপর আরোপিত যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার বিষয়টি। দেখুন, ভারত শুরু থেকেই কিন্তু আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দেওয়ার বিরোধিতা করে আসছে। এটি কি কেবলমাত্র প্রতিবেশী সুলভ একটি আচরণ, নাকি এর পেছনে ভারতের নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থ জড়িত? ইতিহাসের পাতায় তাকালে আমরা কিন্তু দেখি ভারত সব সময়ই বাংলাদেশে একটি স্থিতিশীল এবং পরীক্ষিত শক্তির মিত্রতা খুঁজেছে। আওয়ামী লীগের এই যে পুনর্গঠন প্রক্রিয়া, সেখানে শিরীন শারমিন চৌধুরীর জামিন পাওয়া এবং তাকে ঘিরে নতুন আলোচনার সূত্রপাত হওয়া, এগুলো কি আপনি কোনোভাবে বিচ্ছিন্ন ঘটনা বলবেন? মোটেও না। রাজনীতির দাবা খেলায় প্রতিটি গুটি চালার পেছনে আমি মনে করি একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। দর্শক, শিরীন শারমিনকে কি নতুন জোহরা তাজউদ্দিন হিসাবে উপস্থাপন করার চেষ্টা চলছে? বৈঠকে থাকা সাবেক এমপিদের কেউ কেউ এটি অস্বীকার করলেও রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তাদের নজর কিন্তু অন্য জায়গায়। শেখ হাসিনার অসম্মতির কারণে নাকি 2 দফা এই সংস্কার প্রচেষ্টা যেভাবেই হোক ভেস্তে গেছে। এখন তাহলে প্রশ্ন জাগে, শেখ হাসিনা কি আসলেই ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সরতে চাইছেন না, নাকি তিনি মনে করছেন তার অনুপস্থিতিতে দল তাসের ঘরের মতো ভেঙে পড়বে? এবং এই আশঙ্কাটি শুধু শেখ হাসিনার নয়, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যেও কিন্তু রয়েছে। এবং এই বিষয়ে সম্প্রতি আমার একটি পর্যবেক্ষণও কিন্তু আপনারা খুঁজলে অবশ্যই পেয়ে যাবেন। দলের মধ্যে এখন পর্যন্ত সাংগঠনিক যে তৎপরতা বা সাংগঠনিক যে সক্রিয়তা সৃষ্টির চেষ্টা চলমান রয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব একটা সফল হচ্ছে না। বরঞ্চ এখন পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে সেই আগের, অর্থাৎ তাদের পতনের পূর্বের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিরাজমান রয়েছে। এই যেমন ধরুন, আমরা কথার ছলে বিভিন্নভাবে বলে থাকি যে রাজনীতির মধ্যে ভাই লীগ থাকে, রাজনীতির মধ্যে তেল লীগ থাকে, রাজনীতির মধ্যে ফটো লীগ থাকে। এই যে বিভিন্ন লীগ বা বিভিন্ন গ্রুপিং, উপগ্রুপিং কিংবা চাটাচাটির একটি রাজনীতি, সেই রাজনীতি এখন পর্যন্ত আওয়ামী লীগ থেকে কিন্তু বের হয়ে যায়নি। বরঞ্চ এরাই এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে যে আওয়ামী লীগ যেভাবে বিভিন্ন সময় তর্জন গর্জন হুঙ্কার দিচ্ছে, হয়তোবা আওয়ামী লীগের সুসময় অতি নিকটে। যার কারণে এই যে চাটুকার বা তৈলাক্ত শ্রেণী, এরা এখন পর্যন্ত কিন্তু তাদের অবস্থান কোনোভাবে পরিবর্তন করেনি। যার কারণে তৃণমূল পর্যায় থেকে শুরু করে একদম আওয়ামী লীগের চেইন অফ কমান্ড পর্যন্ত যে সকল কথাবার্তা হয় বা যে সকল বৈঠক হয়, সেখানে ডিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যখন কথাবার্তা হয়, আমরা যে সকল তথ্য উপাত্ত বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানতে পারি, তাতে কিন্তু সবাই মনে করছেন যে এই মুহূর্তে শেখ হাসিনা যদি কোনোভাবে দলের দায়িত্বভার ছেড়ে দেন, তাহলে এই আওয়ামী লীগ কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে। আর এই ভয়ের কারণেই কিন্তু শেখ হাসিনা এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। যদিও তথ্য উপাত্ত বলছে বারবার এই বিষয়টি নিয়ে বৈঠক হচ্ছে। কারণ শেখ হাসিনা এবং কিছু মন্ত্রী এমপিকে আওয়ামী লীগ যদি বর্তমান সময়ে মাইনাস করে দেয় বা সরিয়ে রাখে, রাজনীতির আড়ালে রাখে, তাহলে আওয়ামী লীগের জন্য রাজনীতির ট্র্যাকে ফেরা সহজ হয়ে যাবে। তাহলে এই বিষয়টি আমি মনে করি আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে আওয়ামী লীগ যে বর্তমান সময়ে সাংগঠনিকভাবে সক্রিয় হচ্ছে, এটি তাদের অন্যান্য যে সকল সংগঠন সমূহ রয়েছে সেগুলোর কার্যক্রম দেখলে কিন্তু বোঝা যায়। এই যেমন ধরুন, নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিন্তু ছাত্রলীগ সাহস নিয়ে সন্ত্রাসী সংগঠন হয়ে কিন্তু উন্মুক্তভাবে তারা বিভিন্ন জায়গার কমিটি অনুমোদন দিচ্ছে। এটি কিন্তু সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসাবে ধরে নেওয়া যেতেই পারে। আমরা যদি একটু ভূ রাজনীতির দিকে যাই, তাহলে দেখব গঙ্গার পানি চুক্তির দিকে তাকালে বা ডিজেল আমদানির পাইপলাইনের কথা চিন্তা করলে এখানে সম্পর্কের একটা ভিন্ন দিক পাওয়া যায়। ইরান ইসরায়েল যুদ্ধের দামামা
বাজার পর থেকে বাংলাদেশ ভারতের কাছ থেকে ডিজেল আমদানির জন্য মরিয়া। ভারতও কয়েক হাজার মেট্রিক টন ডিজেল ইতিমধ্যে পাঠিয়েছে। কিন্তু এই সহযোগিতার আড়ালে যে রাজনৈতিক লেনদেন চলছে না তা নিশ্চিত করে বলা কিন্তু খুব কঠিন। ভারত বলছে তারা সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলবে। এই স্টেক হোল্ডার শব্দটি অত্যন্ত রহস্যময়। এখানে কি কেবল বর্তমান সরকার আছে, নাকি পর্দার আড়ালে থাকা সেই পুরনো শক্তিগুলোর সঙ্গেও আলোচনার দরজা খোলা রাখা হয়েছে? দেখুন সুপ্রিয় দর্শক, সাকিব আল হাসানকে নিয়ে বিসিবির পরিচালক আসিফ আকবরের বক্তব্য বা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মন্তব্যে এক ধরনের দ্বিধা কিন্তু লক্ষ্য করা যায়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে সাকিব আবার মাঠে ফিরতে পারবেন। কিন্তু বিচার ব্যবস্থার যে দীর্ঘসূত্রিতা, তাতে সাকিবের ক্যারিয়ারের সূর্য কি এরই মধ্যে অস্তমিত হতে চলেছে? সাকিবের বিরুদ্ধে হত্যা মামলার যে অভিযোগ, তা নিয়ে তিনি যে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছেন, তাতে মনে হয় তিনি কোনো এক বড় আশ্রয়ের আশ্বাস পেয়েছেন। সেই আশ্রয় কি কেবলই আইনি নাকি রাজনৈতিক? দিল্লির সেই বৈঠক কি সাকিবের জন্য কোনো রক্ষাকবচ হয়ে আসবে? দেখুন সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা এখন কিন্তু এক ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে আছেন। একদিকে তাদের দল নিষিদ্ধ, এবং নিষিদ্ধ হওয়ার পর হাইকমান্ডের নতুন নতুন নির্দেশনা। 17 এপ্রিল আমরা দেখলাম বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকায় যে মিছিল হলো, তা কি কোনো বড় ঝড়ের পূর্বাভাস? শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার পুনরায় রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে। এই বার্তাটি দিল্লির বৈঠক থেকে পরিষ্কারভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষের সেন্টিমেন্ট কি আদৌ আওয়ামী লীগের পক্ষে যাবে কোনোভাবে, নাকি এই সংস্কার প্রচেষ্টাও ইতিহাসের এক ব্যর্থ অধ্যায় হিসাবে চিহ্নিত হবে? সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনও এখানে একটি বড় ফ্যাক্টর। ভারত এখন বাংলাদেশ ইস্যুতে খুব বেশি মুখ খুলতে চাইছে না, কারণ সেখানে ভোট ব্যাংকের একটা হিসাব আছে। কিন্তু মে মাসের বৈঠকের পর অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। আমরা যারা সাধারণ নাগরিক, তারা কেবল ক্ষমতার এই পালাবদল আর হিসাব নিকাশ দেখি। কিন্তু ইতিহাসের অমোঘ ধারা আমাদের শেখায় যে জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো শক্তি আসলে কোনোভাবে টিকতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেন, জনগণই সকল ক্ষমতার উৎস। আজকের আওয়ামী লীগ কি সেই আদর্শ থেকে বিচ্যুত হয়েছে? দিল্লির বৈঠকে কি এই আত্ম উপলব্ধি কোনোভাবে তাদের মনে স্থান পেয়েছে? পরিশেষে বলবো, রাজনীতি হলো সম্ভাবনার শিল্প। আর যা অসম্ভব মনে হচ্ছে, কাল তা বাস্তব হতে পারে। দিল্লির দরবারে সাকিব আল হাসানের উপস্থিতি আর শেখ হাসিনার রাজনৈতিক ঝড়, সব মিলিয়ে এক নতুন প্রহেলিকা কিন্তু তৈরি হয়েছে। এই প্রহেলিকা আমাদের দেশের স্থিতিশীলতার জন্য কতটা সহায়ক হবে তা আসলে সময়ই বলে দেবে। তবে একটা কথা মনে রাখবেন, ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না। প্রতিটি কাজের অবশ্যই হিসাব দিতে হয় সময়ের আদালতে। আপনারা যারা আমার এই আলোচনা শুনলেন, তারা নিজ নিজ জায়গা থেকে বিচার বিশ্লেষণ করুন। আমরা কেবল তথ্যের মালা সাজিয়ে দিতে পারি, কিন্তু সত্যের গন্তব্যে পৌঁছানোর দায়িত্বটা কিন্তু আপনাদের হাতে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ঘটনার উপর সজাগ দৃষ্টি রাখবেন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, ভালো হোক খারাপ হোক, অথবা আমার কোনো বিষয়ে যদি আপনারা কোনো কিছু সন্দেহ পোষণ করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। সবাই অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।